90 180 ভ্যালুগুলো বের করেছিস? আদিম বল তাহলে কার্যের সর্বোচ্চ মান কত? কার্যের সর্বোচ্চ মান কত? জেনে নিলি কার্যের সর্বোচ্চ মান কত বলে? 2p। পড়াশোনা করবি থেকে না আসবি, না আসার দরকার নেই। বুঝতে পেরেছিস? বিশাল সর্বনিম্ন মান কত কার্যের? স্থিতিশক্তি সর্বোচ্চ মান মানে এইটুকু বাড়িতে পড়ার সময় হয়নি, তাই তো? যেমন করবি তো বেকার পড়াশোনা করিস না, ছেড়ে দে, সময় নষ্ট করছিস। মধুমিতা স্থিতিশক্তি সর্বোচ্চ মান? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। করিসনি তাই তো? মানে তিনটে ভ্যালু বসানো সেইটুকু বাড়িতে করা যায়নি, এমন ব্যস্ত তোরা। কার্য সমান ছিল, এটা আগের দিন করালাম। আর স্থিতিশক্তি সমান কি ছিল? মাইনাস পি কস থিটা। আমি বলেছিলাম খালি এই দুটোতেই 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি বসিয়ে দেয়। তুই যদি এখানে এই তিনটে ভ্যালু বসাস, এখানে ভ্যালু গুলো আসবে কি? 0, পি, 2p। তাহলে 2p টা কি? কার্যের সর্বোচ্চ মান। আর 0টা কি? কার্যের সর্বনিম্ন মান। আর যদি স্থিতিশক্তিতে ভ্যালু বসাস, তাহলে তিনটে ভ্যালু হবে মাইনাস পিই, 0। তাহলে স্থিতিশক্তির সর্বোচ্চ মান কত হবে? শুধু পি। আর সর্বনিম্ন মান কত হবে? মাইনাস। এইটুকু তো দেখতে বলেছিলাম, এইটুকু দেখার সময় হয়নি তো। করেছিস? হ্যাঁ, জোরে কথা বল। কিছু হ্যাঁ, মানগুলো বের করেছিলি? প্রথমটা কোথায় করেছি? খাতা দেখা কোথায় দেখি। অ্যাঙ্গেল গুলো লেখা আছে, ভ্যালু কোথায়? মানে এখান থেকে পড়ে যাস, তারপরে আর কথাবার্তা খুলিস না আর কি। আবার এসে এখানেই খুলিস। হয় সিরিয়াস হয়, নাহলে বের করে দেবো, আমি বলে দিচ্ছি। পড়াশোনা করবি তো এখানে আসবি, নাহলে আসবি না মুখ দেখাতে। এমন কিছু সুন্দর মুখ নয় দেখাতে আসবি। হয়েছে? এবার নেক্সট লেখ। হ্যাঁ, ওটা তো হোমওয়ার্ক দেওয়া ছিল। বল বল। তাহলে আমি সিরিজ শক্তি কেন 90 দিই? এবার আসল কথাটা ওইটা হচ্ছে আসল কথা, যে তুই কার্য করছিস, তার মানে কি? ওই জন্য আমরা কার্য করি মানে কি, মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাই। কার্যের কনসেপ্টই ছিল তাই, মিনিমাম থেকে ম্যাক্সিমাম। আর স্মৃতিশক্তি কি হয়, যে সঞ্চিত হওয়ার পরে তারপরে খরচ হয়। এই জন্য কার্য আর স্মৃতিশক্তি একটা মাইনাস সাইনে আসে। এই জন্য কি হচ্ছে, স্মৃতিশক্তি দেখ ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে আসে। ওই জন্য আপার লোয়ার লিমিট কত হচ্ছে? 90, দেন আপার লিমিট থিটা। মানে জাস্ট এই কনসেপ্টটা, যে কার্যের ক্ষেত্রে মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে যাচ্ছি। আর স্মৃতিশক্তি কখন হয়? আগে সঞ্চিত হয়, দেন সেটা স্মৃতিশক্তি, মানে কার্য করলে তবে তো স্মৃতিশক্তি। তাতে কার্য করলেই দেন স্মৃতিশক্তি যখন রিলিজ হচ্ছে, তখন কি ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে আসবে। এই জন্য ফার্স্ট লিমিটটা পাল্টে দেওয়া। আর সবসময় যে লিমিট পাল্টাবে কথা নেই, অঙ্ক এরকমও দিতে পারে ধর 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তখন স্মৃতিশক্তি কার্য এত ভেবে লাভ নেই, জিনিসটা একই হবে। বলে দিলাম 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি,
তার মানে আলটিমেট কি হবে, তুই যখন ভ্যালু বসাবি সেই থিটা ওয়ানটাকে কত 30, থিটা টুটাকে, এবার তুই 30 আর 60 যেটা বলা যায় সেটা কার্য, তোর সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিলেই কি হয়ে যাবে, এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। মানে এই জায়গাটা যদি না বুঝিস, শুধু ফর্মুলা জানিস, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে যেখানে। কারণ অপশানে কি হবে, প্লাস মাইনাস দুটো অপশন দিয়ে কিন্তু দেওয়া থাকতে হবে, ওই জন্য মানেটা বুঝতে হবে সাইনটা কি হবে আস। তাহলে মধুমিতা আগের দিন অনলাইন ক্লাসে কিছুই করেছিল, খাতায় কিছু লিখে আনিস, ওই তিনটে অ্যাঙ্গেল যে বললো করে নিয়েছিস? হ্যাঁ, করে কথা বললে এত আস্তে তুই কথা বলেছিলি, জিজ্ঞেস করলে যখন বলেছিলি কেন? বুঝতে পারছি। এবার নেক্সট লে ধর, সমান্তরাল তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু। আমরা ধর আমি একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, যেটা কিনা এইদিকে কাজ করছে, প্লাস থেকে মাইনাস। সমান্তরাল তড়িৎ দ্বিমেরুর দিক কোন দিকে ছিল? আরে তড়িৎ দ্বিমেরু কোন দিক থেকে কোন দিকে কাজ করে? আর তুই বাইরে যা, তুই বাইরে চলে যা, এখানে বসেছি নি, এবার বাইরে যা, চোখের সামনে বসেছি না, কোথায় খুন টুন করে দেবো, ফলে যা। শিবরে তুই যদি আর অনলাইন ক্লাস করেছিস, তোকে আমি অনলাইনে ব্লক করে রাখবো। তড়িৎ দ্বিমেরু হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করে, উনি কি পড়েছে, এই তো আবার আজকে ফোন করছে। তাহলে ফার্স্ট কথা আমাকে বল, এই ক্ষেত্রে আমাকে দুটো জিনিস জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে মোট প্রযুক্ত বল কোন দিকে হবে। ফ্যামিলি আগের দিন ক্লাসটা করেছিস? হ্যাঁ, দেখা হয়েছে না হয়নি? শরীর ঠিক আছে তো, না অসুস্থ লাগছে? তাহলে এরই কি করতে? হ্যাঁ, এই তো দিন দেরি হয়ে গেল না, আজকে হয়েছে। তুই তো তুই আর তড়িৎ দেরি করে আছে, আজকে তড়িৎ টাইমে, তুই একদিন টাইমে আছিস। এক হচ্ছে মোট প্রযুক্ত বলের দিক কোন দিকে হবে, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি কোন দিকে হবে। কারণ কি, ডাইপোলের জন্য একটা তড়িৎ ক্ষেত্র আসবে, আর বাইরের একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে, একটা হচ্ছে মোট প্রযুক্ত বল কোন দিকে হবে, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি কোন দিকে হবে। এখনো কি জ্বর ফর আছে নাকি শৈলী? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? পারবি পড়তে? একাই এসছিস, না বাড়ি যেতে পারবি না, আবার কোথাও মাথা টাথা ঘুরে পড়ে যাবে? না বাড়ি থেকে আসতে বলবো? বল তাহলে প্রথম প্রযুক্ত বল কোন দিকে হবে, ভেবে চিনতে পারো। প্রত্যেকটা আধানের জন্য বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে আগে দেখ। এই মাইনাস কিউ আধানটা কোন দিকে বল প্রযুক্ত করবে, প্লাসের দিকে আকর্ষিত হবে। এর বলটা এদিকে প্রযুক্ত হবে, এ কোন দিকে আকর্ষিত হবে, মাইনাসের দিকে। এবার কথা হচ্ছে মোট প্রযুক্ত বল তাহলে কোন দিকে যাবে। এক একটা বল না হয় বলে দিলাম যে মাইনাস কিউ আধানটা বাম দিকে, কারণ কি বহিস্থ তড়িৎ ক্ষেত্রটা তো বড়, তাহলে আলটিমেট আমি যদি মাইনাস কিউ আধানটা প্লাসের দিকে গেল, প্লাস কিউটা মাইনাসের দিকে বল প্রয়োগ হলো। কিন্তু তাহলে মোটটা কোন দিকে যাবে, মানে এদের মধ্যে কে বড় কে ছোট? কেন? ডাইপোলটা যেদিকে কাজ করছে, মানে আলটিমেট দুটোই দুদিকে কাজ করছে, কিন্তু ডাইপোল কোন দিকে কাজ করছে সেই তো কান ধরে বাকিটাকে নিয়ে যাবে। তাহলে আমি একটা লাইনই মনে রাখবো,
যে মোট প্রযুক্ত বল সর্বদা দ্বিমেরু ভ্রামকের দিকে কাজ করে। মোট প্রযুক্ত বল সর্বদা দ্বিমেরু ভ্রামকের দিকে কাজ করে। লাইনটা পরিষ্কার করে লিখে রাখ, কোশ্চেনে জিজ্ঞেস করবে। মোট প্রযুক্ত বল সর্বদা দ্বিমেরু ভ্রামকের দিকে কাজ করে। হয়েছে। এবারে বলছি তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি কোন দিকে হবে? একটু ভাবনা চিন্তা কর, মানেগুলো সোজা। কোন দিকে হবে? কেন? দ্বিমেরুর দিকে হবে কেন? একটা তো কারণ থাকবে। কারণটা পরিষ্কার করে বল না, যে আগের যে তড়িৎ ক্ষেত্র ছিল, ডাইপোলের জন্য যে তড়িৎ ক্ষেত্র আসবে সে কখনো বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র থেকে বেশি হতে পারে না। বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রে আমি একটা দ্বিমেরু রেখেছি, তাহলে দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা আসবে সে কি বহিঃস্থ থেকে কম? তাহলে দিনের শেষে বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র যেদিকে যাবে তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি সেদিকেই হবে। যদি উল্টো দিকেও হতো, মাইনাস করে কোন দিকে যাবে? আলটিমেট তো ওর দিকেই যাবে না, কারণ বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র সবসময় বেশি। তাহলে তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি কোন দিকে হবে? সর্বদা বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের দিকে। দুটো লাইন মনে রাখবি। মোট প্রযুক্ত বল কোন দিকে হয়? ডাইপোলের দিকে। তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি কোন দিকে হয়? বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের দিকে। এই দুটো লাইন মাথায় রাখবি, তাহলে আর কনফিউশন হবে না। কারণ এটা এটা ধর কেস ওয়ান করলাম, কেস টু তে উল্টো জিনিস করছি। ধর আমি নিচ্ছি যে তড়িৎ ক্ষেত্রটা এইদিকে আর ডাইপোলটা হচ্ছে এইদিকে, তার মানে দুজনে কি আছে? অসমান্তরাল আছে, অ্যান্টি প্যারালাল। মাইনাস কিউ প্লাস কিউ। তাহলে তোর তখন কি হবে? তুই যদি লজিকটা, আমার কনফিউশন হবে। তাহলে এখানে প্রযুক্ত বলগুলো একবার ভালো করে দেখ। এইটা কোন দিকে বল প্রযুক্ত হবে? এইদিকে। প্লাসটা কোন দিকে বল প্রযুক্ত হবে? মাইনাসের দিকে। তখন বলগুলো কি হচ্ছে? দুটো ভেতর দিকে প্রযুক্ত হচ্ছে। কিন্তু দিনের শেষে মোট বল কোন দিকে যাবে? দ্বিমেরু ভ্রামকের দিকে। তাহলে আমার যদি আমি এখানে নাম দিয়ে দিই, ধর এটা এ এটা বি, তাহলে মোট প্রযুক্ত বল কোন দিকে যাচ্ছে? সেই এ থেকে ইয়ে। তার মানে তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে যাচ্ছে। তাহলে মোট প্রযুক্ত বল যাচ্ছে এইভাবে করে রাখতে পারি, যে মোট প্রযুক্ত বল এইদিকে তীর চিহ্ন দিয়ে দিবি, তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি এদিকে তীর চিহ্ন দিয়ে দিবি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ওপরেরটা কি হতো? দুটোই ডান দিকে। তাহলে মোট প্রযুক্ত বল আর তড়িৎ ক্ষেত্রের বৃদ্ধি তীর চিহ্ন দিয়ে লিখে রাখবি এবং লাইনটা মাথায় রাখবি। কোশ্চেন কিন্তু করবে। সিসি দেখবি, ওখানেও কোশ্চেন থাকতে পারে, মানে ভালো ভালো কোশ্চেনই আছে। আদিল, বইয়ের বইয়ের উপরের সেই ইয়েটা, প্লাস্টিক কভারটা কেটেছিস? হ্যাঁ, হতে পারে গিয়ে পড়ে রেখে দিস। বিমল পড়াশোনা করিনি, তোর বই ফই নিয়ে লাভ নেই। এটা পড়বি, পয়সা নষ্ট। বাবার কিছু টাকা তো বাঁচা, খেলে হয়ে কি করবি? কিছু তো অবদান রাখ। পড়াশোনা করে চাকরি বাকরি করে যে বাবার পাশে দাঁড়াবি সে তো আমি দেখতে পাচ্ছি না তোর। মানে এদের চারজনকে দেখে নেবি শুধু। যদি বাইরে একা দেখিস, মানে তুই হয়তো তোকে দেখতে পাইনি এদের চারজন। এদের যে কথাবার্তা হয় না, স্টেজ ফেস নিয়ে কথাবার্তা হয় এইসব নয়, ঠিক আছে? এমন যে লেভেলে কথাবার্তা হয়, এইসব লোকসভা টোকসভা পার্লামেন্টে ওই লেভেলে কথাবার্তা হয়। আদিলকে দেখে নিবি শুধু বক্তৃতা দেবো। অথচ ব্যাট ধরতে জানেনি, উল্টো দিকে ব্যাট দেয়। এদিকে ক্রিকেট নিয়ে আলোচনা করে। তো ওকে কি আজকে দেখছি নাকি আগে থেকে?
জীবনে একটাই ভুল করে 6 মেরে দিয়েছিল, হাত কাটতে থেকে চোখ বন্ধ করে। তিনটে চোখ বন্ধ করে চালিয়ে দিচ্ছে, লেগে গেছে তোকে। ওটা কি আছে ছেড়ে দিয়ে দেবো ভাই তুই আবার কি যেতে পারবি তো? গিয়ে ফোন করবি একটা। আর তোর যদি শরীর ঠিক নেই, তুই এসছিস কি করতে হবে বল? তুই এসেছে আমি কেস খাবো আপনার ভয়ে? ঠিক আছে, তার থেকে তো বাড়ি থেকেই করতে পারতি অনলাইনে। এই যে অঙ্কিতা কিরকম ফাঁকি মেরে দেখলো, শরীর খারাপ তাও চলে এসছি। সাবধানে যাই, গিয়ে ফোন করবি। আর নাহলে বল বাড়িতে আমি ফোন করছি, আসুন। এখানে 3টে কেস দেখ ভালো করে। কেস 1, কেস 2, কেস 3। এই 3টে কেসে আমাকে বল, প্রথমের যে কেসটা নিয়েছি এর টর্ক আর কৃতকার্য লিখে ফেল। এগুলো আবার ভেঙে ভেঙে কোশ্চেন। তাহলে কেস 1-এ টর্কের মান কত? মধুমিতা, টর্কের ফর্মুলা কি ছিল? ই সাইন থিটা। তাহলে আমার এখানে টর্ক কত হবে তাহলে? অ্যাঙ্গেল কত? তার মানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। অনন্য 180 বললো না তোকে? একই দিকে থাকা মানে 0 ডিগ্রি, উল্টো দিকে থাকা মানে তো 180। দুটো তো একই দিকে আছে, তার মানে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। এবার তুই ভ্যালু বসিয়ে দেখ, তার মানে আমার টর্ক কত হচ্ছে, তাও দেখ 0। ডব্লিউ কত হচ্ছে? ডব্লিউ দেখ 0 হচ্ছে। পিই 1 - cos θ। কোশ্চেন কিন্তু ভেঙে ভেঙে দেবে। স্থিতিশক্তি কত হচ্ছে? স্থিতিশক্তি মাইনাস, ভালো করে দেখতে, এই 3টেই কিন্তু মিনিমাম ভ্যালু। টর্কের মিনিমাম কত? 0। কার্যের মিনিমাম কত? 0। স্থিতিশক্তির মিনিমাম কত? -p। তাহলে যখন তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু সমান্তরালে থাকে, তখন টর্কটাও ন্যূনতম হয়, কার্য ন্যূনতম হয়, স্থিতিশক্তিও ন্যূনতম হয়। প্রত্যেকটার পাশে মিনিমাম, পুরো ফ্যাক্টর গুলোই কিন্তু মিনিমাম ভ্যালু, মানে মানগুলো আমাকে মাথায় রাখতে হবে। ডিরেক্ট এরকম ভ্যালু দিয়ে মান চাইলে এরকম নয়, এরকম ডেসক্রিপটিভ কোশ্চেন কিন্তু দেবে। তুই চ্যাপ্টারটা ভালো করে বুঝেছিস না খালি ফর্মুলা মুখস্থ করেছিস? ওকে, এবার যখন লম্ব হচ্ছে ভালো করে দেখ, টর্ক তখন কি ম্যাক্সিমাম হচ্ছে দেখ। ডব্লিউ সমান কত হচ্ছে? ডব্লিউ সমান হচ্ছে পিই। স্থিতিশক্তি সমান হচ্ছে 0। ওকে, এবার মান একই এসছে টর্ক আর এটা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু বাকি দুটো কিন্তু ম্যাক্সিমাম নয়। কার্যের সর্বোচ্চ মান কত? 2 পিই। তাহলে সর্বোচ্চ নয়, ঠিক মাঝের মানটা আসছে, ভালো করে দেখ, পিই। স্থিতিশক্তিরও মাঝের মানটা আসছে, স্থিতিশক্তির সর্বোচ্চ মান হয় পি। তাহলে কার্য আর স্থিতিশক্তি একই রকমই কিন্তু চেঞ্জ হচ্ছে, যদি ভালো করে দেখিস। কার্য যেখানে মিনিমাম, স্থিতিশক্তিও মিনিমাম। কার্যের যেখানে মিডিল ভ্যালু আসছে, স্থিতিশক্তিরও কিন্তু মিডিল ভ্যালুই আসছে, দেখ ভালো করে। কিন্তু টর্কটা ম্যাক্সিমাম হয়ে গেছে। ওকে, তাহলে দুজন যখন লম্বা অবস্থানে থাকে তখন কে সর্বোচ্চ? 4টে অপশন দিয়ে দেবে তোকে বিভিন্ন রকম। টর্ক সর্বোচ্চ, মানে প্রথমেরটাই যেমন কি দিত, টর্ক সর্বনিম্ন, কার্য সর্বনিম্ন, স্থিতিশক্তি সর্বনিম্ন, সবকটি। সেকেন্ড কোশ্চেনটা দিলে তোকে একই রকম দিয়ে দেবে, সর্বোচ্চ, কোনোটাই নয়। তাহলে জাস্ট তোকে প্রত্যেকটা ভ্যালু কিন্তু জেনে রাখতে হবে। এবার 3 নম্বরটা দেখ তাহলে কি হচ্ছে। 3 নম্বরে কি হচ্ছে?
ভেলোসিটি কত দেওয়া ও আজকেই মনে হচ্ছে শেষ দিন মাথাতে আর কেউ পারবে না এত। তাহলে দেখ, যখন বিপরীত দিকে আছে তখন কিন্তু কার্য আর স্থিতিশক্তি সর্বোচ্চ হয়ে গেছে, কিন্তু টর্ক সর্বনিম্ন। পয়েন্ট গুলো আলাদা আলাদা করে মাথায় রাখতে হবে। এই নিচের দুটো কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু টর্কটা মিনিমাম। জিজ্ঞেস করতে পারে কোন শর্তে টর্কের মান ন্যূনতম হবে কিন্তু কার্য সর্বোচ্চ হবে। স্থিতিশক্তিটা দেয় না খুব একটা, কিন্তু বাদ বাকি গুলো দিতে পারে, দিয়ে 4টে অপশন দিয়ে দিল। তার মধ্যে একটা লেখা থাকবে যে তড়িৎ ক্ষেত্র ও দ্বিমেরু বিপরীত গতি। যদি পরিষ্কার করে না পড়ে যাস, ওখানে ওই যখন ভাষায় লেখা থাকবে তোর মাথা কাজ করবে না, সুতরাং জানতে হবে। ওকে, আচ্ছা আগের দিন ওইগুলো করেছিলাম যে দুটো ডাইপোল যখন সমান্তরালে থাকে প্রযুক্ত বল কত, সেখান থেকে তো আমরা গ্রাফটা করিয়েছিলাম, তাই তো? ওই 6K P1 P2/r⁴ আর একটা 3K P1 P2/r⁴ হয়েছিল। এবার লেখ তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কে জানিস তড়িৎ বলরেখা সম্পর্কে কোনো আইডিয়া? এরা তো একটু হলেও ছিল। বুঝতে পারি না কতবার তড়িৎ বলরেখা কি সামান্য হলেও ছিল। কিসের থেকে? হ্যাঁ? তড়িৎ তোরই নামে হচ্ছে, তুই না বললে কি করে হবে? আকাশ, আগে বল চ্যাপ্টারটার নাম কি? আর এখানে আধান স্থির থাকে না গতিশীল হয়? তাহলে ধর আমি একটা আধান নিচ্ছি, তারপর ডেফিনেশন করছি। এই আধানটা নিচ্ছি, এর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে ধর এই দিকে, তাই তো? এই বলটা কত? এফ সমান কিউই, তো পড়েছি, মানে যেটুকু আমি জানি। তাহলে দেখ, এই বল প্রযুক্ত হওয়ার জন্য আধানটা কি গতিশীল হয়? হয় না তো, স্থির তড়িতে আধান গতিশীল হবে না, জিজ্ঞেস করতেই পারে। তাহলে বল প্রযুক্ত হচ্ছে কিন্তু আধান তো স্থির। তাহলে এই জন্যই বলা হচ্ছে যদি আধানটি ধর আমি এইদিকেও গতিশীল হতো না, বল প্রযুক্ত হলে কোন দিকে হতো? পজিটিভ আধান তড়িৎ ক্ষেত্রের দিকে, নেগেটিভ আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, এগুলো জেনে এসছি। তাই এই জন্যই বলা হচ্ছে প্রযুক্ত বল প্রয়োগে যদি কোনো আধান গতিশীল হতো, অ্যাকচুয়ালি হয় না, তাহলে যে পথ বরাবর হতো সেটাই তড়িৎ বলরেখা। তার মানে পরিষ্কার কথা, যে পথ বরাবর ওর বল প্রযুক্ত হয়, যে পথ বরাবর ওর তড়িৎ ক্ষেত্র কাজ করে, সেইটাকে যদি আমি একটা কাল্পনিক রেখা অঙ্কন করি, সেটাই তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সেটা কি বরাবর অঙ্কন করি? যে বরাবর ও গতিশীল হতো। এনেই বলা হচ্ছে যে বাইরের থেকে, মানে কুলম্ব বল প্রয়োগে কোনো আধান যদি গতিশীল হতো, তবে ও যে পথ বরাবর হতো। ক্লিয়ার? তাকে আমরা কি বলছি? তড়িৎ বলরেখা। তাহলে একটা লাইন লেখ, কোনো আধানের উপর স্থির তাড়িতিক বল প্রয়োগের ফলে তাড়িতিক, কঠিন কঠিন বাংলা, বল প্রয়োগের ফলে আধানটি যদি গতিশীল হতো, তবে যে পথ বরাবর গতিশীল হতো তাহাই মূলত তড়িৎ বলরেখা। ইহা একটি কাল্পনিক রেখা, বাস্তবে ইহার কোনো অস্তিত্ব নেই।
এইটা নাকি তুই বুঝতে পারিস না, আমাদের এটা ছিল না, আমাদের চুম্বক ঠিক আছে, চুম্বক তো একই ব্যাপার না, চুম্বকটাই চুম্বক বল যেদিকে কাজ করবে কনসেপ্টটা তো একই, তড়িৎ বলরেখা চুম্বক বলরেখা একই জিনিস। Yes তো করে আসছিল কি করে চুম্বক বলরেখা বদ্ধ লুপ গঠন করে, এটা ছিল। ঠিক আছে, তখন খালি বসে বসে গল্প করতে, আমি কি দেখিনি? হ্যাঁ, এ খালি গল্প করতে। এবার ধর আমি এটা বলরেখা আঁকছি, মানে সেকেন্ড পয়েন্টই বলতে পারিস। হ্যাঁ, চালিয়ে দে। দেখ, আমি আমি জেনারেলাইজ ফরম্যাট তড়িৎ বলরেখা এইভাবে আমি একটা বলরেখা নিলাম, তাহলে তুই মানে বুঝতে পারবি, দিলেই বুঝতে পারবি যে এর স্পর্শক তাহলে কি নির্দেশ করবে, কারণ তড়িৎ ক্ষেত্র তার ভেঙে যাবে না, এর স্পর্শক তাহলে তড়িৎ ক্ষেত্র নির্দেশ করে। আর তুই যদি একটা স্ট্রেট লাইন আঁকতি, ওটাই তড়িৎ ক্ষেত্র হতো। তাহলে আমি যদি একটা বক্ররেখা আঁকি, তাহলে তার স্পর্শক কি নির্দেশ করবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে পরের পয়েন্টে এলে তড়িৎ বলরেখার ছবিটা এঁকে রাখবি, তড়িৎ বলরেখার স্পর্শক তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। হ্যাঁ, একটা একটা পয়েন্ট থেকে একটা মানে বের কর, তাহলে তড়িৎ বলরেখার স্পর্শক যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে বল এটা কোন দিক থেকে কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাস না মাইনাস থেকে? তড়িৎ ক্ষেত্র কোন দিকে যায়, তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাস, তাহলে তড়িৎ বলরেখা প্লাস থেকে মাইনাস হবে। এটা স্পর্শক যদি তড়িৎ ক্ষেত্র নির্দেশ করে, তাহলে এরও দিক কোন দিকে হবে, ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে যায়। তাহলে ওর নিচেই লেখ, ইহা ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে যায়। এক একটা লাইন পড়লে তবে পরের লাইনের মানেটা তোর মাথায় ঢুকবে, হয়েছে? যেগুলো জানি মোটামুটি, ওই ধারারেখা প্রবাহ কিছু জিনিস পড়ে এসেছিলাম একই রকম। নেক্সট লেখ, তড়িৎ বলরেখাগুলি সুষম প্রকৃতির হয় এবং নিজস্ব দৈর্ঘ্য বরাবর সংকুচিত বা প্রসারিত হতে পারে, সংকুচিত বা প্রসারিত হতে পারে। স্প্রিং এর মতো কাজ করে আর কি, মানে নিজস্ব দৈর্ঘ্য বরাবর সংকুচিত বা প্রসারিত হতে পারে। নেক্সট পয়েন্ট, ধারারেখা প্রবাহ বলে এসেছিলি যে দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, ধারারেখাতেও বলেছিলাম একই লাইন। তাহলে পরের পয়েন্ট এই লেখ, দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। কেন করবে না, কারণটা বল তাহলে। তাহলে তুই একটা ছবি এঁকে রাখতেই পারিস যে আমি যদি দুটো তড়িৎ বলরেখা এরকম আঁকি, তাহলে ছেদ বিন্দুতে কি হবে, তড়িৎ ক্ষেত্রে দুটো ভিন্ন দিক আসবে। আগে এটা ব্যাখ্যা করতে দিত। তাহলে একটা ছেদ বিন্দু তার মানে একটাই তড়িৎ ক্ষেত্রে দুটো ভিন্ন দিক আসছে, যেটা বাস্তব সম্ভব নয়। তাহলে এই ছবিটা এঁকে রাখ, এখানে আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে না, কিন্তু কারণটা তো জানতে হবে। তাহলে এখানে ছবি এঁকে রাখ, দিয়ে লেখ, ছেদ বিন্দুতে একই তড়িৎ ক্ষেত্রে দুটো ভিন্ন দিক, যা বাস্তবে সম্ভব নয়।
মানে মিমো মাথায় রাখবি, আর খুলেও না পড়ে কোনোদিন আসবি তুই। আর তোকে কিন্তু আমি কোনো একটা ভোট চিহ্নের লোগো বানিয়ে দেবো পোস্টারে। তোকে লোগো বানিয়ে আদিলকে দাঁড় করে দেবো, এই চিহ্নে ভোট দিবি। খালি বলে যে আমার খাবারের সময় তো একটু হয় বলে। আদিল ভোটে দাঁড়ালে ওর নিজের ভোটটাও দেখবি অন্য জায়গায় পড়ে গেছে। ওর যখন কাউন্ট হবে শূন্য, কারণ ও নিজেকেও ভোট দেবে না নিজে, ও গিয়ে লোককে ভোট দিয়ে দেবে। নাকি বল আদিল? হ্যাঁ, কিরা? আদিলের পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর ছিল, যাই বল। তাহলে ধর আমি যদি তড়িৎ বলরেখাগুলো আঁকার উপরেও কিন্তু নির্ভর করে অনেক কিছু, ওখান থেকে কোশ্চেন আসবে। আর তুই যদি মেন্স পর্যন্ত কোশ্চেন দেখিস, ড্রয়িং থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে এটা একটা ধনাত্মক আধান, তাহলে তড়িৎ বলরেখাগুলো কেমন হবে আজকাল? কম কষ্ট করতে হবে। ড্রয়িং গুলো এখান থেকে করে নিতে পারবি। এই ধর, একটা যদি ধনাত্মক আধান হয়, ভালো করে দেখ, তাহলে তার তড়িৎ বলরেখা কেমন হবে? ধনাত্মক আধান থাকা মানে কি, আমরা কনসিডার করে নিই যে ঋণাত্মক আধানটা কোথায় আছে, অসীমে আছে। আর প্লাস থেকে মাইনাসে যাবে তো। তাহলে যদি শুধু পজিটিভ আধান থাকে, তার মানে আমরা ধরে নিই যে ঋণাত্মকটা কোথায় আছে, অসীমে আছে। তাহলে দেখ বলরেখাগুলো কি হচ্ছে, ওর তল থেকে লম্ব ভাবে বেরোচ্ছে, সোজা তীর চিহ্নগুলো বাইরের দিকে বেরোবে। তাহলে যদি মাইনাস আধান হতো, কি হতো, তীর চিহ্নগুলো ভেতরের দিকে আসতো। তাহলে প্লাস মাইনাস দুটো আলাদা করে আঁক খাতায়। চিত্রগুলো আমাকে জানতে হবে, এখান থেকেও কোশ্চেন আছে, কোশ্চেন দেখাচ্ছি। প্লাস মাইনাস দুটো এঁকেছি, এবার যদি ধর প্লাস মাইনাস একসঙ্গে থাকে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তাহলে কেমন হবে ছবি? আগে এই ছবিগুলো আঁক, তারপরে কোশ্চেনে যাচ্ছি। তাহলে প্লাস মাইনাস থাকলে আলটিমেট এরকম হবে। এবার কি এই যেগুলো যে বেরিয়ে আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি কি, এখানে অনেকগুলো একসঙ্গে আছে, এটা কোথাও গিয়ে মিলিত হচ্ছে। আর কিছুগুলো মাকড়সার মতো বাইরে বের করে দেওয়া আছে। তাহলে দেখ, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে বলরেখাগুলো, বাইরের দিকে কিছুগুলো বের করে দেওয়া আছে। এটা এদিকে কেন পাঠিয়ে দিয়েছে? তাহলে এটা কি, এর কনসিডার করে নিচ্ছে অসীমে আছে, আর সব দিকেই তো বেরোতে হবে। কারণ তুই এখান থেকে যে বলরেখাটা বেরোচ্ছে, সে এই ঋণাত্মক দ্বারা মানে এই দিকটা তো ও যাবে না। তাহলে ও কি করছে, ও ধরে নিচ্ছে আমার আধানটা অসীমে আছে, ও সোজা দিকে বেরিয়ে যাবে। সব দিক থেকে তো বলরেখাগুলো বেরোচ্ছে। এও এও হতে পারে এরকম গিয়ে কোনো সময় ঘুরে আমার এদিকে এসছে। কোনোদিন আসতে পারে, মানে সবগুলোকে যে এদিকে পাঠাতে হবে না এখানে। প্রথম কথা, যত সংখ্যক বল লেখা হয় সবটা তো তুই ড্র করিস না, কয়টা আগে বল। এই যে এইগুলোকে এইভাবে রেখেছি কেন, এটাকে না জুড়ে, তার মানে এখানে অসংখ্য আছে যেগুলো গিয়ে এখানে মিলবে। হ্যাঁ, নেগেটিভটা লাস্টের যেটা আছে সেইটা। ও একটা ছিল ভুল আছে, হ্যাঁ। এইটা ও তুই এইটা তখন থেকে বলছিস, এটা কারেকশন করে নিবি তুই কি আর? ওইটা তখন থেকে বলছিস নেগেটিভটা দিকে হবে। এটা ভুল হাঁটা আছে কি আর, নেগেটিভে সবসময় আসবে। ওকে, আদিন আবার গল্প করছিস?
হ্যাঁ? তাদের কথা বোঝা যাবে। আমি বলছি কি বলতো বুঝতে পারি। তো ঘাম নেড়ে যাচ্ছে তো। বন্ধুদের খুশি করার জন্য নাকি? কি আদিত্য কি ভাষায় কথা বলে বুঝতে পারেন না? আর দুটো যদি প্লাস থাকে বা দুটো মাইনাস থাকে কেমন হবে? ধর দুটো প্লাস আছে, তাহলে কেমন হবে বল লেখাগুলো? তাহলে দুজনেই তো রিপালস করবে, কেউ কারোর দিকে যাবে না। তাহলে মাঝের গুলো কি হবে? কিছুটা রিপালশন হয়ে তারপরে উল্টো দিকে ঘুরে যাবে। একদম দুটো প্লাস যদি থাকে এরকম হবে ছবি। মিডিলে তো যাবে না, প্লাস থেকে প্লাসে যাওয়া সম্ভব নয়। তাহলে এদিক থেকেও যারা বেরোবে তারা রিপালস করে কি হবে? উল্টো দিকে ঘুরে যাবে। ছবিগুলো আগে, এবং এই ছবিগুলো থেকে কেমন কোশ্চেন হয় তারপরে আসছে। কোশ্চেন আসে কিন্তু ওই ছবিগুলোর অনেকগুলো জায়গা গুরুত্ব আছে, এগুলো দেখতে হবে। আর ড্রয়িং করার মাস্টার কি ভালো হয়। কি হয়েছে? একটু ঠান্ডা লাগছে, সোয়েটার পরে আসবে। হ্যাঁ, ভাই এর থেকে খারাপ হতে পারে। খারাপ হয়েছে তারপরে এম কম্পিটিশন হয়েছে। আমার ঠিক কথা বলছি। হয়েছে মোটামুটি একটা এগিয়ে ফেললেই হবে, তুই জানি কি আছে মাকড় ধর আমার কাজ। হয়েছে। আচ্ছা, এই ছবিটা দেখে একটা জিনিস, আচ্ছা কোশ্চেন আকারেই দিই, তারপরে না স্টেটমেন্টে লিখবি। ধর একটা তড়িৎ বলরেখা এরকম আছে, একটা তড়িৎ বলরেখা এরকম আছে, এবার তোকে আমি বললাম এইটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু, এ বি সি। ওকে, কোশ্চেন হচ্ছে, তারা তোকে বলবে অপশন দিয়ে দেবে যে ই এ গ্রেটার দেন ই বি গ্রেটার দেন ই সি, ই সি গ্রেটার দেন ই বি গ্রেটার দেন ই এ, ই বি গ্রেটার দেন ই এ গ্রেটার দেন ই সি। বুঝতেই পারছিস যে এখানে কার তড়িৎ ক্ষেত্র সব থেকে বেশি, কার তড়িৎ ক্ষেত্র সব থেকে কম, জানতে চাইবে। যেটা বেশি সোজা হবে মানে তার এখানে কোনটা হবে দেখো। তাহলে কি হবে? সি এর তড়িৎ ক্ষেত্র সব থেকে বেশি। তড়িৎ এটা কেন? তার মানে এখান থেকে এই স্টেটমেন্ট আমরা লিখবো যে তড়িৎ বলরেখা গুলোর মধ্যবর্তী দূরত্ব কম হলে তড়িৎ ক্ষেত্রের মান বেশি,
যদি বেশি হয় তড়িৎ ক্ষেত্রের মান কম, আর যদি সমান্তরাল হয় দুটো তড়িৎ বলরেখা তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র। এই 3টে লাইন লিখে রাখ, দিলে এর অ্যান্সারটা এমনিও পেয়ে যাবে। তাহলে ওইখানে একটু জায়গায় একটা লাইন লেখার মতো জায়গা থাকলেই হয়। ওর নিচে স্টেটমেন্টে লেখ যে দুটি তড়িৎ বলরেখা পরস্পর সমান্তরালে থাকলে সুষম তড়িৎ ক্ষেত্র। কাছে সরে এলে তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি পায়, দূরে সরে গেলে তড়িৎ ক্ষেত্রের মান হ্রাস পায়। আচ্ছা, তাহলে এখানে লিখতেই পারবি তাহলে কি ইএ গ্রেটার দেন ইবি গ্রেটার দেন ইসি। উত্তরটা লিখে রাখ, ইএ গ্রেটার দেন ইবি গ্রেটার দেন ইসি। এরকম মানে পড়ছে এইরকম কোশ্চেন দেবে, এরকম পাঠিয়ে দিলাম। এর এক কোশ্চেন হয়তো পড়ছে দিতে পারছে। তাহলে তুই দেখতেই পাচ্ছিস কি ইএ আর ইসি সমান হবে, আর ইবিটা কি হবে, কম হবে। একটা কোশ্চেন বসে দিতে পারে, কঠিন কোশ্চেন কয়টা দেবে না, কিন্তু কনসেপ্টটা মাথায় রাখ। আমি একটু বাকি এঁকেছিলাম, একটু যাতে বুঝতে পারিস। নেক্সট পয়েন্ট লেখ তড়িৎ বলরেখাগুলি, মানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আগে 3 নম্বরের কোশ্চেন দিত এটা বলে। তড়িৎ বলরেখাগুলি কখনোই বদ্ধ লুপ গঠন করে না, কখনোই বদ্ধ লুপ গঠন করে না। আগে এই লাইনটা বুঝি, তারপর পরেরটা বুঝবো। বদ্ধ লুপ কেন গঠন করে না? কারণ কখনো দেখেছিস যে একটা বস্তু একই সঙ্গে ধনাত্মক ও ঋণাত্মক আধানে আহিত হতে পারে? আমরা সবসময় কি বলি পজিটিভ আধান আছে বা নেগেটিভ আধান আছে। এই লাইনটাই বলি যে একটা বস্তু কখনোই একই সঙ্গে ধনাত্মক, বা এরকম হতে পারে যে একটা বস্তুতে হাফ হাফ আছে, মানে এই দিকটা হচ্ছে ধনাত্মক আধান আছে, এই দিকটা ঋণাত্মক আধান আছে, একই সঙ্গে থাকতে পারে, তখন তো নিউট্রাল হয়ে যাবে। ধনাত্মক ঋণাত্মক তো আলাদাভাবে থাকতে পারে না, তাহলে সঙ্গে সঙ্গে কি হবে, ওরা নিউট্রাল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র ধনাত্মক থাকে বা শুধুমাত্র ঋণাত্মক থাকে। এই জন্য লাইনটা আমরা বলি যে তড়িৎ বলরেখা কখনোই বদ্ধ লুপ গঠন করে না। আগে লাইনটা ক্লিয়ার কর, বইতেও এটা লেখা থাকবে যে কখনোই বদ্ধ লুপ গঠন করে না। ক্লিয়ার? কারণ ওর নিচেই কারণটা লিখে রাখবি যে কোনো বস্তু একই সঙ্গে দুটো ভিন্ন আধানে আহিত হতে পারে না। মানে একদমই যে অসম্ভব সেটা কিন্তু নয়, অ্যাসাম্পশন ইঞ্জিনিয়ারিং ফেলে দেবে, সেটা পরের লাইনে আসছে আমি। একদমই যে অসম্ভব সেটা কিন্তু নয়, তোরাও পড়ে এসছিস, এটা বুদ্ধি খাটিয়ে বলতে পারবি। হ্যাঁ, ওই একটা তড়িৎ তড়িৎ আবেশের ক্ষেত্রে, তড়িৎ আবেশের ক্ষেত্রে কি হয়, একই বস্তুতে কিন্তু একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ হয়। ভেবে দেখ, যখন তুই কোনো আধানকে কাছে নিয়ে যাচ্ছিলি, সামনের প্রান্তে কি হচ্ছিল, বিপরীত আধান, আর উল্টো দিকে কি হচ্ছিল, সম আধান। তাহলে আবেশের ক্ষেত্রে কিন্তু দুটো ভিন্নধর্মী আধান থাকতে পারে। তখন কিন্তু মানে অ্যাসাম্পশন নিজেকে কিন্তু ফেলে দেয়। তুই তো বইয়ে পড়ে গেছি, একটা লাইনই জানিস যে সম্ভব নয়, তাহলে ওর নিচেই তড়িৎ আবেশের ক্ষেত্রে সম্ভব। মানে এটা নিশ্চয়ই সবাই জানিস, আর ব্যাখ্যা করছি না। আর আবেশের ছবি আগে আমরা এঁকে দেখেছি। আচ্ছা, কোন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে বলতে পারবো? কোন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? ধর আমি অ্যাজ এন এক্সাম্পল বললাম যে
তুই একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র নিয়েছিস, সেই বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কি করবি না, একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র নিয়েছিস, সেই বহিস্থ তড়িৎ ক্ষেত্রে তুই একটা পরিবাহী নে। এই পরিবাহীটাকে আমি এখানে রেখেছি। তাহলে বলে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে? তা এটা প্লাস এটা মাইনাস, একই লজিকে তাহলে আয়। তাহলে মাইনাস চার্জ গুলো কোন দিকে আসবে? এদিকে। প্লাস গুলো কোন দিকে যাবে? এদিকে। তাহলে অ্যাকচুয়ালি এর ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, এটা কোন দিকে যাবে? প্লাস থেকে মাইনাসের দিকে। এই তড়িৎ ক্ষেত্রটাকে আমি কি বলবো? ই ইনডিউস, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র। তাহলে পরিবাহীর অভ্যন্তরে একটা তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হবে, কিন্তু বাইরের থেকে তুই কি দেখবি? তড়িৎ ক্ষেত্র শূন্য, কারণ বাইরের সঙ্গে তো ওটা কেটে যাবে, ও তো আলাদা করে থাকবে না। তুই যে তড়িৎ ক্ষেত্রে রেখেছিস পরিবাহীটাকে, তার মান তো অবশ্যই এর থেকে বেশি হবে, কারণ এর জন্য এটা ইনডিউস হচ্ছে, মানেটা বোঝ। তাহলে এটা সোর্স, সেখান থেকে এটা সৃষ্টি, তাহলে সৃষ্টিটা উল্টো দিকে হচ্ছে, তাহলে কেটে গিয়ে মোট কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কিন্তু একটা আবিষ্ট তড়িৎ ক্ষেত্রের কিন্তু সৃষ্টি হবেই। এই জন্য বারবার বলছি লাইন গুলো বুঝে রাখ, কোন কোশ্চেনটা ঠিক তোকে জিজ্ঞেস করছে পরীক্ষায়, তার উপর ডিপেন্ড করবে কি উত্তর দিবে। তাহলে বাইরের তড়িৎ ক্ষেত্রে রাখলে তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হয়, কিন্তু পরিবাহের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। আবিষ্ট হলেও কি হয়? ওটা কেটে যায়। তাহলে ছবিটা এঁকে রাখ। তাহলে আমার শেষ লাইন কি? তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান কত? শূন্য। আর আবিষ্ট জিনিস খুব বেশিক্ষণ থাকবে না, তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র কত হয়? শূন্য হয়। তাহলে এই লাইনটা যদি জানিস, তাহলে বল পরিবাহীর অভ্যন্তর দিয়ে তড়িৎ বলরেখা যেতে পারে কি পারে না? মানে এই যে তোকে দেখালাম আবিষ্ট, এটা তুই তো ফিল করতে পারবি না, তুই তো শূন্যই দেখবি। ওটা তো ইনস্ট্যান্টই কেটে যাচ্ছে, মানে এরকম তো নয় ওটা সৃষ্টি হলো তারপরে কাটলো। আমরা বলছি যে বাইরেরটাকে না ভাবলে একটা আবিষ্ট হয়, কিন্তু ওটা তো ইনস্ট্যান্ট ব্যাপার। ও প্রথম দেখ, আমার উল্টো দিকে ধর 100 আছে, তাহলে এদিকে মাইনাস 10 20 30 যাই আসুক সবসময় আমরা শূন্য দেখবো। তড়িৎ বলরেখা কখনো যেতে পারবে না, কেন পারবে না একবার ভেবে দেখ। তড়িৎ বলরেখা যাওয়া মানেই তার স্পর্শক তো তড়িৎ ক্ষেত্র নির্দেশ করবে। তুই নিজেই বলছিস তড়িৎ ক্ষেত্র শূন্য, মানে লজিক গুলো কানেক্ট কর, তবে জিনিসগুলো মনে থাকবে। তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখা যেতে পারে না, কেন পারে না? কারণ অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র শূন্য। যদি এর ভেতর দিয়ে, ধর আমি একটা পরিবাহী নিয়েছি, এর ভেতর দিয়ে যদি বলরেখা পাস করতো, তাহলে এখানে কি হতো? একটা তড়িৎ ক্ষেত্র নির্দেশ করতো। আমি বলছি তড়িৎ ক্ষেত্র শূন্য, তাহলে বলরেখা যেতে পারবে না। তাহলে ওর পরেই লেখ, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ বলরেখা গমন করতে পারে না বা যেতে পারে না। আর শুধু লাইন গুলো জানবি না, লাইন গুলো আসছে কোথা থেকে সেগুলো জেনে রাখবি, তাহলে কিন্তু খুব সমস্যা। বুঝতে পেরেছি আদিল? সমস্যা মানে মারাত্মক সমস্যা, প্রচুর চাপ। এই চাপ তুই নিতে পারবি না। কিন্তু ওর সঙ্গে লিখে রাখ, কিন্তু পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্য দিয়ে, পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্য দিয়ে কিছু তড়িৎ বলরেখা যেতে পারে। পরাবৈদ্যুতিক আমরা পড়বো, যখন ক্যাপাসিটর পড়াবো তখন ওটা ডিটেলসে পড়াবো, এখানে আর বলছি না। পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা যেতে পারে, লাইনটা লিখে রাখ, কোশ্চেন আসবে। ক্যাপাসিটর পড়ানোর আগে পরাবৈদ্যুতিক পুরো একটা টপিক পড়াবো। নেক্সট পয়েন্ট লেখ, তড়িৎ বলরেখাগুলি পরিবাহীর পৃষ্ঠের সহিত সর্বদা লম্বভাবে ক্রিয়া করে। তড়িৎ বলরেখাগুলি পরিবাহীর পৃষ্ঠের সহিত সর্বদা লম্বভাবে ক্রিয়া করে। বলরেখা থেকে একটা কোশ্চেন ধরতেই পারিস ফাইনালি।
তড়িৎ বলরেখাগুলি পরিবাহীর পৃষ্ঠের সহিত সর্বদা লম্বভাবে ক্রিয়া করে। হয়েছে? আচ্ছা, এবার যদি দেখিস নেক্সট পয়েন্টে যাচ্ছি, তাহলে এখানে আমি দুটো চার্জ নিয়েছি Q1 Q2, বলরেখাগুলো আঁকা আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি Q1 Q2 এর মধ্যে? দুটোই প্লাস। ছবি ভালো করে দেখ, দূরে দিচ্ছি না বাইরের দিকে গেছে। দুটোর মধ্যে পার্থক্য একটাই, Q2 বলরেখার সংখ্যা বেশি। Q2 বলরেখার সংখ্যা Q1 এর থেকে বেশি। গুণে দেখ, একটাতে সম্ভবত 8 আছে, একটাতে 10 আছে। তুই দেখতে পেয়েছিস তো নাকি? হ্যাঁ, তুই দেখতেই পাসনি? তুই এইদিকে দেখছিস কেন? ওই তো, তাহলে একটা 8, একটা 10। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি যে কিউ বা মড কিউ বেসিক্যালি বেরিয়ে যাইস কি বলরেখার সংখ্যা। তাহলে যার যত বলরেখার সংখ্যা বেশি হবে তার আধানের মান তত বেশি হবে। পয়েন্ট গুলো জানতে হবে, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ওই ছবিটাই দরকার হলে এঁকে রাখ, ওই বলরেখার সংখ্যা Q1 Q2। আর 8টা 10টা আছে, তুই তোর মতো আঁকবি, একটা 4টা একটা 6টা করে দিবি। এবং তার পাশেই লিখে রাখবি যে মড কিউ ভেরিজাইজ বলরেখার সংখ্যা। তাহলে যার যত বলরেখার সংখ্যা বেশি হবে তার আধানের মান তত বেশি হবে। খুব ছোট ছোট পয়েন্ট, কিন্তু পরীক্ষার সময় মাথায় থাকে না বলেই মার খাই। মোটামুটি তুই মেন্সের 5 বছরের কোশ্চেন যদি দেখিস পরপর, ম্যাক্সিমাম কোশ্চেনেই এরকম বলরেখার ছবি টবি দিয়ে একটা কোশ্চেন হবে। এমনিও যেই মেন্সের কপি একটু ঘাটবি না, তারাই দেখতে পাবি যে অঙ্কগুলো করিয়ে যায় ওগুলো মেন্সেরই করতে। মেন্সের প্রিভিয়াস ইয়ার দেখবি, অলরেডি মেন্সের প্রিভিয়াস ইয়ার তোদের হয়ে থাকে। মেন্সের প্রিভিয়াস ইয়ার একটু ঘাটলেই দেখতে পাবি তোদের খাতাতেই প্রিভিয়াস ইয়ার পড়া আছে। তাহলে এই কোশ্চেনটার উত্তর দে। তিন হবে তাই তো? সবাই একই তো, তাহলে কত? 3। আর সবগুলো ভুল কেন? এক একটা ভুল কেন? হ্যাঁ, তাহলে এক একটা ভুল বলছিস। এখানে মোর দেন ওয়ান টাইপ, দুটো পয়েন্ট ঠিক আছে। এক একটা, এক একটা না থেকে 3-এ গেলি। 3 আমি ভুল বলছি না তো, কিন্তু এক একটা কি ভুল? এক একটাও তো ঠিক। বলরেখা গুণ দেখি, এটার ক্ষেত্রে কটা? 9টা। এটার ক্ষেত্রে কত? 7টা। মানে অবশ্যই তো Q1 এর মান বেশি। এক একটাও তো ঠিক আছে। কোশ্চেনটা, ছবিটা এঁকে 4টে অপশন লেখ, 1 3 দুটোই ঠিক এখানে। এখানে অপশন এরকম করে করে দেবে, 1 3 2 4 1 4 সবকটি। না না, তড়িৎ ক্ষেত্র আর একটা ক্লাস লাগবে, শেষটা করি আমি, তারপরে পরীক্ষার ডেটটা দিচ্ছি। ইউনিটটা শেষ হয়নি বলে তাই। পরীক্ষা একবার শুরু হলে তারপর তো চলতেই থাকবে, এক একটা করে শেষ হবে পরীক্ষা।
এবারে এবারে পরিষ্কার, এবারে প্রত্যেকটা পরীক্ষাতে বাড়িতে কথা বলতে হবে, এবারে কোনো ছাড় নেই কি বলবো। প্রতিটা পরীক্ষাতে 25-এর 15-র নিচে মানে সোজা বাড়ি। 15 কথা নেই, সোজা একদম এখানে আসবে, বাড়ির লোককে নিয়ে আসবি তবেই পড়া। 15 কথার ব্যাপার না। মিনিমাম 15-15-র নিচে যেন না। লোক সংখ্যা দিয়ে বেঁধে দেবো, আমি একটা লিস্ট করে দেবো, কাদের মিনিমাম 20, কাদের 15, ঠিক আছে। অগ্রসর শ্রেণী অনগ্রসর শ্রেণী আলাদা থাকে কেন? সেইভাবে আলাদা করতে হবে। আদিল কোন দিকে যাবি বল? 20-র উপরে, তাই তো? 15 থেকে 20। না, আর একটা ডিভিশন থাকবে তো 11। তাহলে কোনটায় যাবি তুই? মানে ওর মন বলছে 11। হয়েছে না, এবারে সিরিয়াস, মানে এবারে যদি কোনোভাবে ফাঁকি টাকি দেওয়ার চেষ্টা করিস তাহলে এখনই বলছি অন্য কোথাও চলে যায়। আর আমি আমার বদনাম নিতে একদম বাধ্য নয়, তার থেকে পেরিয়ে যা, হয় পড়াশোনা করবি নাহলে এখান থেকে যাবি, দুটো অপশন, বুঝতে পেরেছিস? আপসিন আবার পড়াশোনা করছি না তোদের। এখন ওর নামটাই অ্যাকচুয়ালি আমার অভ্যাস হয়ে গেছে, ভেবে চিন্তে ওই জন্য উল্টোটা বলতে হয়। আগে উল্টোটা বলতাম, ঠিক আছে, এখন ওর নামটাই বলে ফেলি, ওই জন্য ভেবে আমি উল্টা বলি, ঠিক আছে। ভিতর পড়েই না। অত লক্ষ্য রাখা যায় জানিস। আপনি আছে কেমিস্ট্রি পড়তে আছে, হ্যাঁ, বল এটা কি হবে? হ্যাঁ, একটা ধাতব সেল আছে মানে কি রিং টাইপের, মাঝের অংশটা ফাঁপা। তাহলে বলেছে কোনটা ঠিক, এখানে তড়িৎ বল রেখা দেওয়া আছে 1, 2, 3, 4, এর মধ্যে কোনটা ঠিক বা একের বেশিও হতে পারে ঠিক। হ্যাঁ, এইটুকু দিয়েছে কোশ্চেন, এখানে বেশি কথা বলা যাবে না, তাহলে মুশকিল। ও বলেছে 2 আর 4, জুনাইদ জুনাইদ বলছে শুধু 2, তড়িৎ তড়িৎ বলছে শুধু 4। আমার কি জানি না, 4টে আছে, এটা আন্দাজ মেরে দিবি বলে জানি না। মুশকিল হয়ে গেল। আদিল বলতো ব্যাস, 2, তাই তো? হ্যাঁ, তোর গুরুদেব বলেছে 2, তুই অন্য কোথাও যাবি, ঠিক আছে। বাকি পিছনে আকাশ কি বলিস কেন ভাই? অনন্য 2 আর 4, পিছনে সবাই মধুমিতা 2 আর 4, তাই তো? বা যেদিকে সবাই যাচ্ছে সেদিকে যাওয়াই ভালো। জিজ্ঞাসা করছে মানে 2, তুই আপনার জিজ্ঞাসা করছেন মানে অ্যাক্সিডেন্ট বল, তুই বল 2। অ্যাক্সিডেন্ট জিজ্ঞাসা করছেন। দুজন ঠিক উত্তর দিয়েছে, শুধু 4 হবে। এবার আসি 3 তো নয়, এটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে 3 নয়। আচ্ছা,
একও নয়, কারণ ভেতর দিয়ে যেতে পারবে না। দুইটা যে বলছিস, আমি কি বলে দিলাম, তড়িৎ বলরেখাগুলো পরিবাহী তলের সঙ্গে লম্ব হয়, লম্ব হয়ে আছে। শুধু পয়েন্ট গুলো লিখলে হবে না, সেগুলোকে কাজে লাগাতে হবে। আরো এখানে 90 লিখে দিয়েছে, এটা লেখা উচিত নয়, ঠিক আছে? এখানে কোনোভাবে লিখে দিয়েছে, পরীক্ষার কোশ্চেনে থাকবে না। একমাত্র দেখ এই বলরেখাগুলো 90 ডিগ্রি লম্ব ভাবে আছে, তাহলে অ্যান্সার হবে 4, 2 নয়। দুই বাকি সব হোল্ড করছে, কিন্তু পরিবাহী তলের সঙ্গে লম্ব নয়। তড়িৎ বলরেখা টুকলে তো বাইরে বেরোতে হবে, মুশকিল কথা। এর ভেতরে আধান আছে, হ্যাঁ, বাইরের থেকেই তড়িৎ বলরেখা ঢুকছে, তাকে তো বেরোতে হবে নাকি? তুই তখন থেকে যে বলছি একটা ভেতরে একটা বাইরে, এটাই কি চার্জ আছে, তার জন্য বলরেখা বেরোচ্ছে, এটা দিয়ে বলরেখা পাস করছে। প্রত্যেকটাই তো তাহলে তোর সমস্যা হলো। তুই যদি ওটাই বলিস, তাহলে দুয়েরটাও তো গন্ডগোল আছে। তুই যে 2 বললি, এখানেও তো এটা ঢুকছে, এটা বেরোচ্ছে, তাহলে ছবিটা এঁকে রাখ, ভালো কোশ্চেন এটা। চারটে তো অপশন আছে, তুই পঞ্চম অপশন করতে পারিস। কোনোটাই পাবেন না, মানে কোনোটাই হবে না। পঞ্চম অপশন তো আদিত 5 নম্বর অপশন খুঁজছিল। জুনায়েদ স্যার ওটা। হুম? ওটা তো জুনায়েদ। কেন জুনায়েদ? তুই তো খুঁজছিলি, জুনায়েদ কি নাম দিয়ে দিচ্ছিস। স্যার, আমারটা বেকার দিল। পাঞ্জাবিটা যাই বল ভালো করে। তুই হাত তুলে এটা খারাপ আছে। Solution টা এত বড়। এর ফাংশন তো লাগে না কিছু। Solution টা করে দেখে অ্যান্সার থাকবে, সলিউশন থাকবে। এক্সপ্লেনেশন নাই। ইনফরমেশন তুই তো আগেই জেনেছিস, এটা আবার ইনফরমেশন দিতে হয় এতটা এখানে অশিক্ষিত? সলিউশন বলে যা করে লিখেছে তার এক্সপ্লেনেশন তো আমি দেওয়া ভাবছি যে solution। তুই কি এতটাই অশিক্ষিত? ঠিক আছে, দাবি করি শিক্ষিত বলে, এই তোর অবস্থা। এরপরে হেডিং কর তড়িৎ ফ্লাক্স। এটাই তড়িৎ ক্ষেত্রের লাস্ট টপিক। তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স যা হবে এখানে তড়িৎ দিয়ে। যবে থেকে তড়িৎ পড়া শুরু হয়েছে, তড়িৎ ফাঁকি মারা শুরু করেছে। মানে কার বাড়িতে কথা দিয়ে জানি মন দিয়ে পড়বে মাকে, দেখতে পাচ্ছে নাকি? দিব্যেন্দু স্যারও বলছিল তড়িৎ আগের থেকে ফাঁকি দিচ্ছে। হ্যালো, ঠিক আছে। কেমিস্ট্রি এখন পড়ছিস না নাকি তোর? বাইরে যে বাদে দিব্যেন্দু স্যার বলছিল কেন যে আগের থেকে ফাঁকি দিচ্ছিস? হ্যাঁ, ওখানেও কি দেরি করে করে ঢুকছিস নাকি? তাহলে হেডিং কর তড়িৎ ফ্লাক্স। আদি তড়িৎ ফ্লাক্স মানে এরকম না কোনো থার্মো ফ্লাক্সের মতো, হ্যাঁ। ইলেকট্রিক ফ্লাক্স, ফ্লাক্স মানে কি আগে জানতে হবে। অ্যাকচুয়ালি তড়িৎ বলরেখা থেকেই পুরো কনসেপ্টটা আছে। তোদের মনে হচ্ছিল হয়তো অনেকেরই যে একটা কাল্পনিক রেখা, সেটা কেন পড়বো, মনে হওয়াটা স্বাভাবিক, কারণ এটা তড়িৎ ক্ষেত্রকে আরো সোজা করে দেবে। তাহলে প্রথম একটা লাইন লেখ, কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকে মূলত, মোট বলরেখার সংখ্যাকে মূলত
তড়িৎ ফ্লাক্স বলে? ফ্যারাডে এখানে নয়, ফ্যারাডে চুম্বকে যা, ফ্যারাডে যাবে 4 নম্বরে আবেশে। এবার ফ্যারাডের নাম এখানে এই চ্যাপ্টারে একটা জায়গায় আছে, যে নামটা জেনেও তোর কিছু লাভ নেই, সেটা হচ্ছে এই যে তড়িৎ বলরেখার স্পর্শক তড়িৎ ক্ষেত্রের মান নির্দেশ করে, এটা ফ্যারাডে বলেছিল। হ্যাঁ, ফ্যারাড তো হচ্ছে ইউনিট, ধারকত্বের ইউনিট। আর ফ্যারাডে একটা ব্যক্তির নাম, ঠিক আছে? ধারকত্ব যখন পড়বো, ধারকত্বের ইউনিট হচ্ছে ফ্যারাড। আচ্ছা, ফ্লাক্সের কনসেপ্টে আসি, তাহলে জিনিসটা কি? ধর আমি একটা ক্ষেত্র নিলাম, আদিল জীবনে তো কিছুই করতে পারলি না, তোর নামে যে কিছু হবে একটা, তো বাংলোর মাঠে তোর নামে একটা স্মৃতিসৌধ হোক। আমার বন্ধুরা তো গড়েই গিয়েছিল। হ্যাঁ, আমার বন্ধুরা তো গড়েই গিয়েছিল। করে দিয়েছিল তো, তোর কি ভাগ করে? ইনস্টাগ্রামের ফটো। আর ইনস্টাগ্রাম করিস তুই? হ্যাঁ, সর্বনাশ করেছে। ইনস্টাগ্রামে কি করিস আদি? আপনি তো ফলো করে বলছিলেন। তুই কি করিস? আপনি ফলো করেছিলেন। আপনি তুই ইনস্টাগ্রামে করিস নাকি? আচ্ছা, ওই যে একটা লাইন লিখলাম যে কোন ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, তো কোন ক্ষেত্রের মধ্য দিয়ে, ওখানে একটা ওয়ার্ড যোগ করতে, লম্বভাবে অতিক্রান্ত, লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা। আচ্ছা, এখানে ভালো করে দেখ, অ্যাকচুয়ালি ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? যদি আমি এই ধর ইটাকে এ বরাবর নিই, লম্ব হবে মানে কি, যে কোনো ক্ষেত্রে দেখবি, ধর এটা যদি একটা ক্ষেত্র হয়, তার ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করে? লম্ব দিকে কাজ করে। এই তলের লম্ব দিকে সবসময় ক্ষেত্র ভেক্টর যে কোনো তলের লম্ব দিকে কাজ করে। এবার আমি এখানে থিটা কোণ নিয়েছি জেনারেল ফর্মে, তাহলে আলটিমেট আমি ই এর যদি এদিকে কম্পোনেন্ট নিই, সেটা কত হবে বল? ই কস থিটা। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু, এই জন্য বলা, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ই ডট এ না? এটুকু লিখতে পারি। এবার তুই স্কেলার মানে একদম যদি তুই নর্মাল ভ্যালু লিখিস, তাহলে অ্যাকচুয়ালি ফ্লাক্স সমান কি? তাহলে তড়িৎ ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল, তড়িৎ ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল। মানে আমি তোকে যদি বলতাম যে এইদিকেই ক্ষেত্রফল, এইদিকেই তড়িৎ ক্ষেত্র, তাহলে এখান থেকে তুই ভাবতে পারিস তখন থিটাটা কত হয়ে যেত? 0 ডিগ্রি। তাহলে এটাই জেনারেল ফর্ম, এবং এটাকে কি লিখে রাখবি? এটাই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স সমান ই ডট এ। তাহলে আদিল বল, তাহলে তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি না ভেক্টর রাশি? বেরিয়ে যাচ্ছে। এখন থেকে দিদিকে অ্যাপ্লাই কর যে আমার অবস্থা খুব খারাপ, এখন থেকে যুবসাথী দাও। বলে এখন থেকে কিছু একটা দিন, আমার অবস্থা খুব খারাপ, বাড়ি থেকে বের করে দেবে, যুবসাথী হোক, লক্ষ্মীর ভান্ডার হোক, যে কোনো একটা, ঠিক আছে? কিছু একটা আমাকে দিন। ভাই তো মেয়ের হিসেবে অ্যাপ্লাই করে গেছি স্কুলে, কেমন কিছু কিছু
কিছু একটা দিন, নাহলে আমার খুব খারাপ অবস্থা, বাড়ি থেকে বের করে দেবে, খাবো দাবো। বুঝতে পেরেছি আদিল? চলে যাবে এতে, নবান্নতে চলে যাবে। পরিষ্কার করে এটা বলবি, নাহলে এমন হাসতে হাসতে বলবি, তখন দিদি বলবে এ বলে কি। তোর করুণ অবস্থাটা শোনাবি দিদিকে, দিদি তারা খুশি হয়ে হচ্ছে তোকে এই করে দেবে, অন্তত লক্ষ্মীর ভান্ডারটা করে দেবে। আচ্ছা তাহলে ওর নিচেই লেখ, তাহলে কি বললাম, ফ্লাক্স তাহলে কি হবে, স্কেলার রাশি, দেখ ডট প্রোডাক্ট মনে রাখবি। আরে এমনিও তো ডেফিনেশনটা বলছিস বল লেখার সংখ্যা, সে আবার ভেক্টর হতে পারে, কোনো নাম্বার কখনো ভেক্টর হয়? সিম্পল ব্যাপার, ডেফিনেশনটা মাথায় রাখলেই হয়। বা এখান থেকে দেখতেই পাচ্ছি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলে তড়িৎ ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি। এর একক কি হবে? কি ভাবতে থাকে এরা। ই সমান কি ছিল অ্যাকচুয়ালি, নিউটন পার কুলম, এফ বাই কিউ তো, ইন্টু মিটার স্কয়ার। তাহলে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার, এই সাইডেই লিখে রাখ। এখানে আরেকটা ইউনিট আসবে, লিখেই রাখি, পরে আবার সেই ইউনিটটা আসবে। ই এর একক আমরা বলি ভোল্ট বাই মিটার, মানে ভোল্ট পার মিটার। যখন বিভব পড়াবো তখন মানেটা বুঝেই যাবি কেন আসছে। তড়িৎ ক্ষেত্রের একক বলা হয়, দেখবি অঙ্কে ফঙ্কে দেওয়া থাকবে ভোল্ট পার মিটার। কেন? তা ই সমান অ্যাকচুয়ালি লিখি আমরা ভি বাই আর। যখন বিভব পড়বো তখন দেখতে পাবো, হ্যাঁ এটা কিছুটা চেনা হতেই পারে, মহাকর্ষ করিয়েছি, একই জিনিস। ই এর জায়গায় আই লিখেছিলাম, আই সমান ডিভি বাই ডি আর, একই জিনিস। তাহলে দেখ এটাকে যদি এখানে বসাস তখন ইউনিটটা কি আসছে দেখ, তাহলে ভোল্ট বাই মিটার ইন্টু মিটার স্কয়ার। তাহলে এটাকে বলা হয় ভোল্ট ইন্টু মিটার। অনেক সময় ইউনিট দিয়ে অপশনে দেয়, কোনটা হবে চেক করতে। তাহলে তড়িৎ ফ্লাক্সের আরেকটা একক হচ্ছে ভোল্ট ইন্টু মিটার। ওকে, মাত্রা কি হবে বের করে ফেল। মাইনাস 3 e to the minus 3 আর আই email cube to the minus 3 মাইনাস সি তো হওয়ার কথা, কারণ ই ইন্টু এ বলছিস তুই, দেখ না। আর ইটা তো আমরা বেরিয়ে করে যাই, অ্যাকচুয়ালি কি ই মানে কি এফ বাই কিউ, সেইভাবে বসা। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, এখানে এল স্কোয়ার ডিভাইডেড বাই কি হয়ে যাবে, এখানে কিউ মানে কি আই ইন্টু টি। এ লিখতে পারিস বা আই লিখতে পারিস, দুটোই লেখা যায়, অ্যাজ ইউর উইশ। তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। ওকে, যে কোনো মাত্রা আমাকে পরীক্ষায় জানতে চাইতে পারে, সেটা কিন্তু রেডি থাকতে হবে। এবার বল, তাহলে তোকে যদি জিজ্ঞেস করা হয় যে তড়িৎ ফ্লাক্সের সর্বোচ্চ মান কখন হবে, কেসটাকে ডেসক্রাইব, ওই থিটা ওর 90 জিরো সব বুঝি না আমি, কেসটাকে ডেসক্রাইব কর, কখন হবে ঘটনাটা, কখন ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে। প্রথম তো ভুল বললি, অ্যাঙ্গেল 90 হলে সর্বোচ্চ হবে, অ্যাঙ্গেল 0 হলে সর্বোচ্চ হবে। অ্যাঙ্গেল 0 মানে কি, ই আর এ সমান্তরাল। আরেকটু পরিষ্কার করে বললে, তাহলে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে ক্রিয়া করবে, তবেই তো এর সঙ্গে সমান্তরাল হবে। আর জিনিসগুলো চোখের সামনে ইমাজিন কর, নাহলে কিন্তু খুব মুশকিল, তখন ভাষা বুঝতে পারবি না পরীক্ষার হলে। আমি আগেই বলছি যে এ ভেক্টরটা এই তলের সঙ্গে লম্ব, মানে বল এ ভেক্টরটা এই তলের সঙ্গে লম্ব, তাহলে ই কে যদি এর সঙ্গে সমান্তরাল হতে হয়, ই কেও তলের সঙ্গে লম্ব হতে হবে। তার মানে কি, তড়িৎ ক্ষেত্রটিকে ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে অবস্থান করতে, মানে তুই ওটা সমান্তরাল জানলি, আর ভাষাটা উল্টো দিক থেকে দেবে যে ক্ষেত্রফলের সঙ্গে, তার মানে মানেটা কি, এর সঙ্গে যে সমান্তরাল হয় তলের সঙ্গে সে লম্ব হয়।
কারণ তলের সঙ্গে এ তো 90 ডিগ্রি, এই মানেটা কিন্তু বুঝতে হবে। তাহলে ওই জন্য উল্টো লাইনটাই লিখে রাখ, সোজা লাইনটা তো এমনিও বুঝিস। তাহলে ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে যখন তড়িৎ ক্ষেত্রটি তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে। ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে যখন তড়িৎ ক্ষেত্রটি তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। ওর সঙ্গে সর্বনিম্ন হবে যখন তলের সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে, যখন তড়িৎ ক্ষেত্রটি তলের সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। এবার লেখ, এই ফ্লাক্স মূলত দু প্রকার হয়। এই ফ্লাক্স মূলত দু প্রকার হয়। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 নেগেটিভ। আচ্ছা, আমি ধর একটা পরিবাহী নিচ্ছি, এই যে আগে যে ছবিটা এঁকেছি, তাহলে এখানে কি হচ্ছে না, বলরেখা এইভাবে কি আসছে, লম্বভাবে এন্টার করছে, ভেতরে তো কি দেখতে পাচ্ছিস না, আমার এরকম বেরিয়ে যাচ্ছে, এই তো। তাহলে বল এইখানে কোনটা পজিটিভ ফ্লাক্স, কোনটা নেগেটিভ? এটা বেরিয়ে যাচ্ছে সেটা পজিটিভ আর নেগেটিভ। কেন? এটা বেরিয়ে যাচ্ছে মানে পজিটিভ থেকে বেরোচ্ছে আর কিছু হয় নেগেটিভে। একদমই ঠিক বলেছো, এই মানেটা কিন্তু বুঝতে হবে, এখান থেকে কোশ্চেন দেবে। ঠিকই বলেছে, একবার ভেবে দেখ, তুই তড়িৎ বলরেখা কি বললি, ধনাত্মক থেকে ঋণাত্মকে যায়, তাহলে যে ঢুকছে তার মানে অ্যাকচুয়ালি কি এখানে ঋণাত্মক প্রান্ত ধরেই ঢুকছে না, প্লাস থেকে আসছে। তার মানে এইটাকে আমরা কি বলবো, তার মানে যে ফ্লাক্সটা এন্টার করে, এন্টারিং ফ্লাক্সকে সবসময় কি বলা হয়, ঋণাত্মক। আর যেটা বেরিয়ে যাচ্ছে, ইমার্জ করছে, সেটাকে সবসময় আমরা কি বলি। এখানে এই তুই অ্যাঙ্গেলটা বসালে হবে, কসে অ্যাঙ্গেলটা কি একবার বসা। কখন ধনাত্মক হয়, যখন 0 ডিগ্রি। কখন ঋণাত্মক হয়, যখন 180 ডিগ্রি। তাহলেও তো মানেটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে একই দিকে গেলে সেটা ধনাত্মক, উল্টো দিকে গেলে সেটা ঋণাত্মক। ক্লিয়ার? আদিল বুঝেছিস তো, না খালি ঘান নেড়ে যাচ্ছিস? এটা মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তাহলে যে ফ্লাক্সটা এন্টার করছে সেটা সবসময় কি হবে, ঋণাত্মক। আর যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা হবে ধনাত্মক। একটা অঙ্কে যাব। হ্যাঁ, এখানে আরেকটা বলে রাখি, এটা সুষম ক্ষেত্র হলো। নেক্সট ক্ষেত্রফলটি বৃহৎ হলে বা তড়িৎ ক্ষেত্রটি অসম হলে, ক্ষেত্রফলটি বৃহৎ হলে বা তড়িৎ ক্ষেত্রটি অসম হলে, দেখ আমি ছোট করে ব্যাপারটা লেখার চেষ্টা করি, বেশি কিছু লিখে লাভ নেই। একটা বৃহৎ ক্ষেত্রফলের কারণে নিচ্ছি, এখানে কি তড়িৎ ক্ষেত্রের মান বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করতে হবে। ঠিক আছে, সেটা ধর কত, দিয়ে। তাহলে সেই বলেছিলাম, সেই কার্য বোঝাতে গিয়ে যে একটা এবড়ো খেবড়ো মাঠ, সেখানে যদি একটা ছোট্ট অংশ কল্পনা করি সেটা সমতল। তাহলে আমি যদি এখানে ছোট্ট একটা ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে আমি তড়িৎ ক্ষেত্রটাকে সুষম বলতে পারবো। তখন ফ্লাক্স কত হবে, ডি ফাই সমান কত হবে তাহলে বল। তাহলে ই ইন্টু ডিএ, আরো ভালো করে বললে ই ডট ডিএ, তাই তো। মানে যেটা এ ছিল সেটা ডিএ হয়ে গেছে। তাহলে মোট ফ্লাক্স কত হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ই ডট ডিএ।
যদি অসমতরিত ক্ষেত্র হয় বা ক্ষেত্রফলের মান বড় হয় তখন আমাকে ইন্টিগ্রেট করে বের করতে হয়। ফাই সমান ইন্টিগ্রাল, ওই তো মানে ইন্টিগ্রেশন মানেই তো কি, মানেটাই হচ্ছে যে বারবার যোগ না করে, মানে তোকে ধর 10 পর্যন্ত কি শেখানো হতো, বারবার যোগ না করে গুণ কর। 11 গিয়ে তোকে শেখানো হচ্ছে কি বারবার যোগ না করে ইন্টিগ্রেশন কর। এই তো ব্যাপার। আগে তোকে শেখানো হতো ছোটবেলায় বলতে থাকি বারবার বিয়োগ না করে ভাগ কর, তোকে সায়েন্স আসার পর বলা আছে বারবার বিয়োগ না করে ডেরিভেটিভ কর। এই তো লাইনটা তো এইটুকু চেঞ্জ হয়ে গেছে, তাই না? বুঝেছিস দাদি, মানে এগুলো বুঝতে হবে, না কিন্তু আবার লক্ষ্মীর ভান্ডার দেবে না তোকে। হ্যাঁ, এখন ফিজিক্স এর কোশ্চেন করে, আর ছেলেদেরকেও লক্ষ্মীর ভান্ডার দেয় যদি উত্তর দিতে পারে। আর তুই অ্যাপ্লাই করেই দে, কারণ তোকে খুব বেশি দিনের বাড়িতে রাখবে না তোর বাবা, বের করে দেবে। তাও যে এটা তুই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড করেছিস যে সেও একটা কিছু পাবে, তাও নয়। 1.5-3 হাজার টাকায় চলে যেত। ক্রিকেট, হ্যাঁ আইপিএল খেলে না, কি খেলবে আইপিএল? বছরের মধ্যে ওই জলের বোতল টোতল বইতে পারে, ওদের অনেক বেতন, বললে হবে না। অনেক টাকা। রিঙ্কু সিং ওই যে জলের বোতল বইতে বইতে খেলোয়াড় হয়ে গেল। ফিল্ডিং করে আর জলের বোতল বলতো। হ্যাঁ, ফিল্ডিং করে আর জলের বোতল বলতো। ফিল্ডিং এ তো খালি নামতো। এখনো তো ফিল্ডিং এই থাকবে। ফিল্ডিং এর নাম ছিল। একটা রাইডে এদিছিল সেই রাইডে থেকে কত বলে না, আদিনের মতনই চোখ বন্ধ করে মারে। ও বাকি আর কেউ খেলতে ও পারে জানে বল আসছে, ব্যাট চালাতে হবে। বাকি আর কেউ খেলতে পারে না, এবার কোশ্চেন লেখ। একটি পাতলা ডিশ যার ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার XY তলে রয়েছে। তড়িৎ ক্ষেত্রের মান লিখে ফেল, E = 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ নিউটন পার কুলম। তবে ডিশটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করো। ডিশটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করো। Then 4i cap minus bj cap. এই ঠিক আছে এই এই কে ক্যাপ কেন হবে? মার দেখেছিস, আদিলের রোগ ধরেছে তোকে। ফ্লাক্স কি রাশি? কে ডট কে করলে কত হয়? এক তুই কি রাত্রে রাত্রে আদিলের কাছে পড়ছিস? হ্যাঁ, হতে পারে বাড়ি থেকে বের করে দেবে, আদিল কিছু একটা ব্যবস্থা করবে। ঠিক আছে? সব সময় মনে রাখবি, খুব বেসিক জায়গা বোঝ, একবার বুঝে নিলে তারপরে দেখে দেখে উত্তর করতে পারবি। তোকে বলেছে কোন তলে আছে, XY তলে। আমি কি বললাম, তলের সঙ্গে লম্ব হবে যাবে ক্ষেত্র ভেক্টর। সবসময় মনে রাখবি কোশ্চেনে যেটা বলেছে, এখানে মিসিং কে, এ তো মানে জেড, তাহলে ক্ষেত্রফলটা জেড এর দিকে যাবে। যে তলে থাকবে তার লম্ব দিকে মানে কি, যেটা দেওয়া নেই সেটা। এত মাথা কাটাতেই যাবে না, কোশ্চেনে দেখবি বলে দিয়েছি XY তল, তার মানে এটা কি হয়ে যাবে, জেড বরাবর যাবে, তাহলে এ যাবে কোন কে ক্যাপ। আর ডট প্রোডাক্টে কি হয়, শুধু একই জাতীয় গুলো গুণ হয়। তাহলে অ্যাকচুয়ালি আমার এ সমান কত, আমার এ সমান হচ্ছে 2k ক্যাপ, এখানে দেখ ভালো করে। আর ই সমান এটা, তাহলে তুই যদি গুণ করিস শুধু কে ক্যাপ আর কে ক্যাপ গুণ হবে 4 2 কত 8, উত্তর হয়ে গেল।
এর জন্য এত মাথা খাটানোর তো কোনো দরকার নেই। ওকে, তাহলে এইটা মনে রাখবি এই কথাটা, যে যেটা মিসিং থাকবে সেটাই ক্ষেত্রফল। তার তোকে বলে দিল ওয়াই জেড, তাহলে মিসিং কে, তাহলে ক্ষেত্রফল যাবে আই ক্যাপে। এই তো ব্যাপার, যে নেই তাই ক্ষেত্রফল আসবে। ছোটবেলা থেকে কি বলেছি, তুই ফার্স্ট করেছিস নাকি এক্স খুঁজে আসছিস? আদিলের এক্স ফেক্স আছে নাকি রে? হ্যাঁ কি আদিল আছে? বাবা কি খুশি রে, খুশি ধরছে নি? লোকের এক্সপ্রেস হয়ে গেলে দুঃখ পায়, আদিল আবার হাসি খুশি হয়, ঠিক আছে? কবে একটু বোধ বুদ্ধি হবে রে? নেক্সট এইখানে যেন গন্ডগোল না হয়, কোথায় কোথায় ভুল আমি বারবার বলছি। নেক্সট লেখ অর্ধ বৃত্তাকার সেল, বেসিক্যালি ফাঁপা গোলক যেটাকে বলিস। অর্ধ বৃত্তাকার সেল, মানে সেলটা সব জায়গায় পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবাই সেল আছে, বানানটা আলাদা হবে। সেল কথাটা সব জায়গায় আছে। তাহলে বেসিক্যালি অর্ধবৃত্তাকার আর ফাঁপা গোলক লিখতে পারি, তো অর্ধবৃত্তাকার ফাঁপা গোলক, সেটাকে আমরা বলি অর্ধবৃত্তাকার সেল। আচ্ছা, এর ক্ষেত্রে যদি ফ্লাক্স দেখিস, এবারে আমাকে জিওমেট্রিক্যাল ফিগার গুলো ভালো করে দেখতে হবে। তাই এটা অর্ধবৃত্তাকার গোলক। তাহলে আমার কথাটা ভালো করে শোন, ভেতরের অংশ ফাঁকা মানে ওখান দিয়ে বল লেখা যাবে না, তাই তো পড়ে এসছি। তাহলে হয় ধর এই তলটা দিয়ে যাবে, মানে এই দুটো ছবি ভালো করে দেখ, হয় এই তলটা দিয়ে পাস করবে, হয় এই তলটা দিয়ে পাস করবে, যে কোনো একটা। তাহলে মোট ফ্লাক্স কি হবে? হ্যাঁ, এবার তুই বলবি যে কোন তলটা আমি নেব, কোন ক্ষেত্রফলটা, মানে ফ্লাক্স সমান আমি কি বলছি, আই সমান ই ইন্টু এ, না এটা পড়তে গিয়ে কিন্তু কনফিউজ হবি। এবার আমাকে বল এখানে কোন ক্ষেত্রফলটা সুষম? অবশ্যই নিচেরটা। যতগুলো ফ্লাক্স ঢুকবে ততগুলোই বেরোবে, কেউ তার মাঝে থেকে যাচ্ছে না। তাহলে আমি যখন ফ্লাক্সের ভ্যালু লিখবো তখন কি লিখবো, ই ইন্টু পাই আর স্কয়ার, কারণ যতগুলো ঢুকছে ততগুলোই বেরোচ্ছে। কিন্তু মাঝে কেউ নেই মানে কি, যে কোনো একটা হিসেব করতে হবে। মানে বল এই দুটোকে তুই একসঙ্গে নিতে পারবি না। তার মানে হয়, মানে এরকম তো নয় যে ভেতরে গিয়ে আবার এক্সট্রা কিছু সৃষ্টি হলো, ভেতর দিয়ে তো যাচ্ছে না। তাহলে হয় যেটা ঢুকছে বা যেটা বেরোচ্ছে। এবার দুটোর মান তো আর আলাদা হবে না। তাহলে আমি কোথা থেকে কনসিডার করছি, কোন এরিয়াটা কনসিডার করবো সেটা কিন্তু জানা খুব জরুরি। তাহলে যেটা সুষম হবে, মানে একটা বৃত্তকে তুই যদি কাটিস, দেখ এখান থেকে সব ফ্লাক্স গুলো সুষম ভাবে পাস করবে। তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তাহলে ফাই সমান আমরা কত বলবো, ই ইন্টু পাই আর স্কয়ার, শুধু ফাই নয়, ফাই টোটাল সমান, কারণ এটা ফাঁপা। যদি এটা নিডেড হতো তখন কিন্তু মাঝখানের দিয়ে পাস করতো, মাঝখান দিয়ে পাস করা মানে কি, তখন দুটোই কনসিডার করতে হতো, দুটো আলাদা করে নিয়ে যোগ করতে হতো। মানে যখন এই নিডেড বলে দেবে তখন কি চেঞ্জ হবে সেটা পরে আসে, এটা আগে বোঝা গেল কিনা। আবারও রিপিট করছি, যেহেতু ফাঁপা তল, তাহলে হয় আমি উপরের সারফেস কনসিডার করব, মানে এইটা খালি খাতায় লিখে রাখলে কিন্তু পরে মাথায় থাকবে, হয় এটা অথবা এটা, দেখ লেখা আছে এটা অর এটা, যে কোনো একটা কনসিডার করব। এবং সবসময় ক্ষেত্রফল কোনটা নেবো, ওই যে কেটে নিয়েছি সেই তলটা। তাহলে কত, ই ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এটাই হচ্ছে মোট ফ্লাক্স। মোট ফ্লাক্স জিজ্ঞেস করলে তার মানে ফাঁপা অর্ধ, মানে ফাঁপা গোলকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফ্লাক্সের মান থাকে কত, ই ইন্টু পাই আর স্কয়ার। মানে এগুলো একটু বুঝতে হবে, নাহলে পরীক্ষার হলে পুরো কিন্তু মাথা ঘেটে যাবে যদি একটু পয়েন্ট টু পয়েন্ট না বুঝিস। এবার যখন আমি নিডেটে চলে যাব, ভালো করে দেখ, নিডেটের মজার ব্যাপার কি, দুটোই আসবে হিসেবে। তাহলে এটার জন্য কত হচ্ছে, তোকে এক্ষুনি দেখালাম যে যে ফ্লাক্সটা এন্টার করে সেটা মাইনাস, তাহলে এটা কত হবে বল, মাইনাস ই ইন্টু পাই আর স্কয়ার। আর যেটা বেরোচ্ছে সেটা কত, প্লাস ই ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এটা আমি নিডেড গোলক বলেছি, তাহলে টোটাল কত হয়ে যাবে, শূন্য। তখন মোট ফ্লাক্স শূন্য হয়ে যাবে।
তাহলে ফাঁপার ক্ষেত্রে মোট ফ্লাক্স থাকে, কিন্তু নিরেটের ক্ষেত্রে মোট ফ্লাক্স শূন্য। কেন না, ওর ভেতরের অংশ দিয়েও তো পাস করতে পারে বড় লেখা, এই জন্য মাথায় রাখতে হবে যে দুটোকেই যোগ করছি। আর ওটাই কি যে কোনো একটা কনসিডার করবি, হয় তুই উপরের তলটা দেখবি না হয় নিচেরটা দেখবি, দুটোকে একসঙ্গে কল্পনা করতে পারবি না। এই জন্য আমি যে কোনো একটা কনসিডার করছি, হয় উপরেরটা না হয় নিচেরটা, দুজনের মানই একই, মানে একই সংখ্যক বলরেখা পাস করছে। তাহলে ওই জন্য ওটা হচ্ছে ই ইন্টু পাই আর স্কোয়ার। আর এখানে কি দুটোই আমাকে যোগ করতে হবে, তাহলে যোগ করতে গেলে অ্যাকচুয়ালি কি একই সংখ্যকই পাস করছে কিন্তু ডাইরেকশনটা আলাদা, ওই জন্য কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। খুব মানে প্রচুর বার পরীক্ষা দেয় আমরা ভুল করি। তাহলে ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে ফ্লাক্সের মান ই ইন্টু পাই আর স্কোয়ার, আর নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে ফ্লাক্সের মান কত হয়, জিরো। ক্লিয়ার? কেন জিরো হচ্ছে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছিস, কারণ এইভাবে সাইনটা লিখে রাখবি তাহলেই বোঝা যাবে। ওখানে অর লিখেছিলাম, এখানে অ্যাড করছি, এটা হচ্ছে বড় কথা। আদিল বুঝেছিস? হ্যাঁ, মনে হচ্ছে আমার লক্ষ্মীর ওয়ান পেয়ে যাবে, কেউ তোকে আর আটকাতে পারবে না। কার ক্ষমতা আছে আটকে দেখা? তোর নামই তো তুললো ভাই। আমি অপরাধ জানি বলছিস আমার নাম শুনবি তারপর তুই নিজের নাম দিবি নেক্সট কোশ্চেন লেখ। আমাদের তো দেখ একটা ছবি দেওয়াই আছে, একটা কিউব নিয়েছি, সেই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত, 1 মিটার, আর ঘনকটা হচ্ছে মূল বিন্দু থেকে 1 মিটার দূরত্বে আছে। ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। এবার এখানে তড়িৎ ক্ষেত্রের মান বলে দিয়েছে, তড়িৎ ক্ষেত্র কত না এক্স স্কোয়ার আই ক্যাপ। তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই আর জেড এ জিরো। তাহলে বলেছে ফাইন্ড নেট ফ্লাক্স পাসিং থ্রু কিউব, তাহলে ঘনকের মধ্য দিয়ে মোট কত বলরেখা পাস করবে, ঘনকের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত। ছবিটা আর শুধু তড়িৎ ক্ষেত্রের মানটা লেখ, দিয়ে লিখবি তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো, তাহলেই হবে। বক্স থাকতে হচ্ছে। আর দুটো হয়েছে। দেখি কে কে পারিস। আকাশ চোপড়ার কি খবর দেখবি? আকাশের তো আশিস খুব নাম করে, আকাশ মারাত্মক হয়ে যায় মানে ঘোড়ার টিম। ঠিক আছে, শুধু দুটো তল আগে ভালো করে দেখ, যেটা থেকে ফার্স্ট সেন্টার করবে সেটা থেকে হিসাব করতে হবে, ক্ষেত্রফলটা তো একই হবে কিন্তু ইয়ের ভ্যালুটা তো আলাদা হয়ে যাবে। ইয়ে দুটো ফ্লাক্সকে অ্যাকচুয়ালি কি বলেছে, ওর মধ্য দিয়ে কত সংখ্যক ফ্লাক্স অতিক্রম করবে, নেট ফ্লাক্স পাসিং থ্রু দ্য কিউব। তার নেট ফ্লাক্স দুদিকের তলে কি ফ্লাক্স একই হবে, তড়িৎ ক্ষেত্র পাল্টে যাচ্ছে, এটা সুষম তড়িৎ ক্ষেত্র, দূরত্ব চেঞ্জ হলে ই পাল্টে যাচ্ছে, ভালো করে দেখ। তাহলে এই প্রথমের তলের এই তলে যা তড়িৎ ক্ষেত্র হবে এই তলে কিন্তু নয়, যদি একই হতো তাহলে জিরো হতো। ইটাই তো এক্স এর ফাংশন, তাহলে এক্স এর সঙ্গে সঙ্গে ইটা কি হবে, পাল্টাবে। তাহলে তোর কাজ কি হবে বল, এটার ক্ষেত্রফল কত আগে বল। 1, বেসিক্যালি 1। তাহলে এই দুটো তলের আগে নাম দিয়ে দে, এটাকে ধর এ দে, এটাকে বি দে, এ তল বি তল করে নাম দিয়ে দে। তাহলে এ তলের ক্ষেত্রে আমি তড়িৎ ক্ষেত্রে এইটা ফলো করবি, তাহলে এ তলের ক্ষেত্রে ফ্লাক্সটা প্লাস না মাইনাস, মাইনাস, মাইনাস এর ভ্যালু কত হবে, কত দূরত্বে আছে ও, 1,
তাহলে 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি -1 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। তাই উনি লিখতে পারে যার যে রুলস, মাইনাসটা আগে আছে তারপরে 1 স্কোয়ার, মাইনাস সাইনটা এসছে এন্টার করছে বলে। ওকে, একই রকম φ2 এটা পজিটিভ হবে, যেটা বেরোচ্ছে সেটা তো প্লাস। তখন এর ভ্যালু কত হবে দেখ, এক্স এর জায়গায় কত বসাবো, এটা 1 এটা 1 2, তাহলে কত 2 স্কোয়ার মানে 4 ইন্টু 1 স্কোয়ার, তাহলে কত 4, তাহলে ডিফারেন্স কত হবে 3, উত্তর হবে 3। মাথায় ঢুকলো কিনা, ভালো কোশ্চেন কিন্তু। এই লাফিয়ে জিরো করে দিবি, অপশনে তো জিরো দেওয়াই থাকবে। সবার আগে দেখতে হবে এক্স এর ফাংশন ই, ইটা যদি কনস্ট্যান্ট হতো তাহলে জিরো হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে ই কনস্ট্যান্ট নয়, ই দূরত্বের সঙ্গে চেঞ্জ হয়। ক্লিয়ার? লাফিয়ে উত্তর করে দেবো, তখন কি হবে, জীবনের সমস্যার আর শেষ থাকবে। স্যার আপনি কোন দুটো সাইডকে কনসিডার করলেন? এক্স অক্ষ বরাবর যাচ্ছে মানে কি, এই এ এটা এটা বি, এক্স অক্ষের দিকে দূরতা, বাকি তলগুলোতে তো কাজ দেবে না, 90 ডিগ্রিতে চলে যাবে। বোঝা গেল কি না? এই ফ্লাক্স গুলোই আজকে কিছু কিছু ক্যালকুলেট করি, গাউসটা পরের দিনই স্টার্ট করব। এই পর্যন্ত যা হলো সেটা ওকে, আর আজকে কি করানো যায় পরের মধ্যে, এদের আবার প্র্যাকটিক্যাল আছে, স্কুল যাবে বলে কথা। এটা গাউস, গাউস আদির দ্বারা উচ্চারণটা কি? হ্যাঁ, গাউস কি রে? আরে আমি শুনিয়ে দিই স্যার। কারণ আমি যা বলে তুই শুনিস না, তাই তো? আরে স্যার তাদের আর আমি যা বলি তো শোনারই দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই, তাই তো? আমি গাউন যেটা শুনেছি তুই তো বলে গাউজ, স্যার, আমি গাউন বলতে শুনেছি। তারপর যেটা শেষে কাউ ফাউ বলে দিবে, মুশকিল হয়ে যাবে। এখনো তো আসেনি, ওয়েট কর। নেক্সট, তাহলে এই কয়েকটা আছে। এইখানে ধর একটা আধান রেখেছে, কিউ আধান। ওকে, এটা ফাঁপানো নেই যে। তাহলে তোকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মান কত। ফাঁপানো নেই। বলি মানে নিডেড, মনে রাখবি। কিছু যদি না বলে তার মানে নিডেড। এইটুকুই, তোকে এখানে আধান দেওয়া আছে, বলেছে তড়িৎ ফ্লাক্সের মান কত। ফাই কত হবে, মানে ফাই সমান তুই তো বলবি কোনো ব্যাপার, ফাই সমান ই ইন্টু এ। ব্যাসার্ধ তো তারই ধরবো। এখানে এইটুকু মাথায় রাখতে হবে যে ক্ষেত্রফল কোনটা নেবো। বারবার বলেছি, এটা যে চুজ করতে পারবে না তার জন্য কিন্তু খুব কঠিন। এই তলে আধার আছে মানে এটার ক্ষেত্রফল হতে পারে না, যে তলে থাকবে সেটা দিয়ে কখনো বলরেখা পাস করতে পারবে? ওখান থেকে তো বলরেখাগুলো বেরোবে। ভালো করে শুনে নে, পরীক্ষা হলে বলবে কি যে হয়, একটাতে বলছে 2πr², একটাতে বলছে πr², বুঝেই পড়েনি কোনোদিন, আর কি হবে? তাহলে এখান থেকে আধান, এটা যদি ধনাত্মক আধান ধরে কি এখান থেকে বাইরে বেরোচ্ছে, তাহলে এই তল দিয়ে তো আর পাস করছে না, তখন ক্ষেত্রফল কিন্তু 2πr²। আগেরটা কি ছিল, বহিস্থ ফ্লাক্স পাস করছিল, আর এখানে তুই কেন্দ্রে একটা আধান রেখে দিয়েছিস, দুটো কিন্তু আলাদা জিনিস। এটা না বুঝে পড়ে শুধু বলবো কি ফিজিক্সে কি যে হয়, এটা ধরে নিচ্ছে πr² মিউ এবং জ্ঞানের বাইরে, ওটা ধরে নিচ্ছে 2πr², এই স্যারের ইচ্ছা মতো আমরাও লিখে যাচ্ছি। নিচেটা দিয়ে তো পাস করছেই না, কি করে নিবি?
উপরের তলটায় পৃষ্ঠে যদি আধান থাকে, ফার্স্ট কথা পৃষ্ঠে যদি ও ঠিক আছে, পৃষ্ঠে যদি আধান রাখি আমি একটা, তাহলে সেখান থেকে ফ্লাক্স অবশ্যই নিচেরটা দিয়ে পাস করবে, কিন্তু সেটা নিচেরটা দিয়ে পাস করলে পুরোটা দিয়ে পাস করবে সেরকম কোনো কথা নেই। পৃষ্ঠে পুরোটা ছড়িয়ে যদি যায় তবে ঠিক আছে, মানে এখানে ও যেটা বলেছে এখানে যদি পৃষ্ঠে আধান থাকে অবশ্যই এটা নেবো, কারণ যে তলে আধান থাকবে সেই তলটা দিয়ে তো পাস করবে না। এটা আগে বলো। আধান ভেতরে থেকে আমরা কনসিডার করি, কিন্তু আধানটা হয় সেন্টার ধরি, আধান মিডলে কোনো জায়গায় থাকবে না। আমরা ধরে নিই থাকতে পারে যেহেতু মিডের, কিন্তু তুই যদি এখানে মিডিলে ধরিস আলটিমেট ও হয় এই পজিশন হতে পারে বা এই পজিশন হতে পারে, যে কোনো একটা পজিশনই তোকে কনসিডার করতে হবে যে ও স্টেবল হবে, ঠিক আছে। আচ্ছা এবার ধর লাস্ট কোশ্চেন আজকে, পরের দিন দেখা যাবে, পরের দিন আমরা তাহলে আজকে কি পড়বো, গাউচ পড়বো। এটা তোর আসল নামটা কি? ভাই আমরা তো সব কি হ্যাঁ ম্যাপের বলতে ও শুনতে চাই যেতে, বল বল বল। আমার নেই তো কারণ আরে ও শুনতে চাইনি, ও সবাইকে শোনাতে চাইছে। খারাপই বলবো মিও বলতো না, মিও জানে। না ওর ওর আসল নাম কি? আইডিয়া নেই ঠিক করে দিলাম। আরে তো আসল নকল নাম রাখিস না, ওর ভোটার কার্ড হলে তখন মুশকিল হয়ে যাবে, স্যার ওরা বলতে পারে কিছু না কিছু একটা খারাপই বলে ঠিক আছে, জুডিশিয়ারির আন্ডারে পড়ে যাবি, মোবাইল তোর ওটা মুশকিল হয়ে যাবে। বল এখানে মোট ফ্লাক্স কত হবে? এবার যদি আমি বলি যে ফাই ইন কত আর ফাই আউট কত, ওটা না হয় তুই বলে দিলি শূন্য হবে, টোটালে শূন্য। এবার ফাই ইন আর ফাই আউট কত? আগে বলেছে এরিয়াটা কনসিডার করে, এরিয়া কোনটা যেটা সব থেকে বড় কথা, প্রজেক্টের এরিয়া কোনটা হতে পারে যখন এইভাবে কাজ করছে। পাই আর স্কয়ার বাই 2 হবে, কারণ তোকেই তলটা আমি কেটে দেখেছি, এদিকেও তো এর কয়টা তল আছে, তাহলে ও যখন পাস করছে ও তো হাফ দিয়ে পাস করছে, তাহলে কত, পাই আর স্কয়ার বাই 2। তাহলে এখানে ফাই ইন, যে ইন করছে সে মাইনাস, তাহলে মাইনাস ই ইন্টু পাই আর স্কয়ার বাই 2। ফাই আউট কত হবে, প্লাস ই পাই আর স্কয়ার বাই 2। এটা দিয়ে এই বাইরেটাকে এখনো নিতে পারিস না, এটা পুরোটা দিয়ে যাচ্ছে নাকি, এটা প্রজেক্টের এরিয়া হতে পারে না, কারণ এইটা দিয়ে যখন পাস করছে এই অংশগুলো দিতে যাবে না। তাহলে প্রজেক্টের এরিয়া কোনটা হবে, এর ভেতরে এই দিকেও তো একটা তল আছে, আরে গোলক নিয়েছিস মানে সব দিকেই তো ভেতরে একটা ক্রস সেকশন আছে, তার অর্ধেক নিয়েছিস মানে কত, পাই আর স্কয়ার বাই 2। এই স্টাডি গুলো খুব ভালো করে করতে হবে না, আর এগুলোই তো এমসিকিউ তে দেবে। জাস্ট আজকে একটা ডেমো দিলাম, আবার পরের দিন শিখবো অনেক কিছু ইউটিউব নিয়ে। বই তো আছে সবার কাছে, বাড়িতে একটু দেখবি, দেখে টেকে আসবি যাতে পরের দিন উত্তর দিতে পারিস, বুঝছিস আদি? বইয়ের প্যাকেটটা তারা তুই কেটে দিস, তাই তো? কি বলছে? But there is no